হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা অনেকেই আছো যারা 16 তারিখ এবং 17 তারিখ যে ফুড এসআই পরীক্ষা হতে চলেছে সেটা দিতে যাবে, এবং সেই কারণেই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। লাস্ট মিনিটে কী কী জিনিস মাথায় রাখতে হবে ফুড এসআই পরীক্ষার জন্য সেটা তোমাদের বলবো। আজকে যে কথাগুলো বলবো এগুলো শুধু ফুড এসআই পরীক্ষার জন্য না, প্রতিটা পরীক্ষা, প্রতিটা কম্পিটিটিভ এক্সামিনেশন এর পরবর্তীতে তুমি যেটা দিতে যাবে তাতে তোমার কাজে লাগবে। এবং প্রতিটা পরীক্ষার আগে আমি বারবার এই কথাগুলো বলবো, কারণ এই কথাগুলো তোমার পরীক্ষা হলের পারফরমেন্সকে ভালো করতেই পারে এবং ভালো করবে বলেই আমার বিশ্বাস। প্রথম কথা হচ্ছে, ফুড এসআই পরীক্ষা তুমি দিতে যাবে, তুমি জানো যে কোন জিনিসটা ম্যাটার করবে পরীক্ষা হলে, কোন জিনিসটা তোমার পারফরমেন্সকে সব থেকে উন্নত করবে? সেটা হচ্ছে তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস, তোমার পরীক্ষা হলের যে টেনশন সেটা তুমি কতটা হ্যান্ডেল করতে পারছো সেইটার ক্ষমতার উপর নির্ভর করবে তোমার পরীক্ষায় মার্কস কত আসবে। তুমি কতটা পড়েছো, সত্যি কথা বলছি শোনো, এটা যত না ম্যাটার করবে তার থেকে বেশি ম্যাটার করবে তুমি পরীক্ষা হলে কোন মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। আমি এই কারণেই এই ভিডিওটা করছি, কারণ অনেক ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছো যারা হয়তো এই ফুড এসআই পরীক্ষাটা দিতে যাবে, এবং তোমাদের এর আগের যে পূর্ব অভিজ্ঞতা হয়েছে 2023-এর ডাব্লিউবিসিএস প্রিলিতে সেটা খুব একটা সুখকর নয়, বা অন্যবারের মতো যে ডাব্লিউবিসিএসগুলো হয় তার মতো এটা হয়নি। তোমরা ভেবে দেখো, সেই যে 2023-এর ডিসেম্বর মাসে প্রিলিটা হলো, তুমি বাড়ি এসে প্রশ্ন উত্তর নিশ্চয়ই দেখেছিলে, তোমার খারাপ হলো কেন? দেখবে তোমার খারাপ হয়েছে এই কারণে, আমি প্রত্যেকের জন্য বলছি, যে তুমি কঠিন প্রশ্নের চাপে তোমার সহজ এবং জানা প্রশ্নের উত্তর ভুল করে এসছো। এটা ম্যাক্সিমাম 99% স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে। কঠিন প্রশ্নের চাপে তুমি তোমার সহজ জানা প্রশ্নের উত্তর ভুল করে এসছো। রিয়াল টপার কারা হয় জানো? পরীক্ষা হলে টপার তো আমরা তাদের বলি যারা ধরো মার্কস পেয়ে তারপর চাকরির লিস্টের নাম তোলে, কিন্তু রিয়াল টপার কারা হয় জানো? রিয়াল টপার তারা হয় যারা জীবনের প্রতি ক্ষেত্রে তার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করে। কারুর হয়তো 100 মার্কস পাওয়ার ক্যাপাবিলিটি আছে, সে 90 মার্কস পেয়ে টপার হলো, জেনে রাখবে তার থেকে যাকে সমাজ মনে করে 80 মার্কস পাওয়ার ক্যাপাবিলিটি আছে সে 91 মার্কস পেয়ে টপার হলো, তার যে সাকসেস এবং তার যে ক্ষমতা সেটা অনেক বেশি। কেন? কারণ দ্বিতীয়জন রিয়াল টপার, দ্বিতীয়জন হয়তো প্রথম জনের মতো অত মেধাবী নয়, কিন্তু তার যে পারফরমেন্স লেভেল সেটাকে সে আউট পারফর্ম করেছে সেই কারণে। আর এই পারফরমেন্স লেভেলটাকে আমি যদি আউট পারফর্ম করতে চাই তাহলে সেটা কিভাবে করব? সিম্পল একটা রুল, সেটা হচ্ছে টেনশনকে হ্যান্ডেল করার ক্ষমতা আমার কতটা। টেনশনকে হ্যান্ডেল করার জন্য আমাদের কিছু মাইন্ডসেট তৈরি করতে হয়। পরীক্ষা হলে মাইন্ডসেটটাই ম্যাটার করে। তুমি যদি 2023-এর প্রিলির মতো ভুল বারবার করে আসো তাহলে দেখবে তুমি কখনোই সুখী হতে পারবে না। তুমি সবসময় একটা ভয়ে ভয়ে থাকবে, আমি হয়তো এবারও পরীক্ষা দিতে যাব, ফেল করব। কিন্তু তুমি যদি এটা ভাবো যে 2023-এর প্রিলিতে আমি কঠিন প্রশ্নের চাপে সহজ প্রশ্নের উত্তর করতে পারিনি, আমি এবার যা পরীক্ষা হবে সেখানে এই ভুলটা করব না, আমি 100টার মধ্যে 80টা প্রশ্ন পাচ্ছি, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে 100টার মধ্যে আমি 50টা প্রশ্ন যদি পারি তাহলে 50টা প্রশ্নই যেন সঠিক করে আসি, অন্তত 45টা প্রশ্ন সঠিক করে আসি, অর্থাৎ অ্যাকুরেসি ম্যাটার করে। তুমি এই ফুড এসআই পরীক্ষা দিতে যাবে, গিয়ে দেখবে হয়তো কিছু প্রশ্ন পেলে যেটা তুমি পড়োনি এবং পারছো না, দুঃখ পেও না তার জন্য। তার জন্য বাড়ি এসে একটা মুহূর্তের জন্যও দুঃখ পাবে না।
দুঃখ পাবে সেই প্রশ্নটার জন্য যেটা তুমি বাড়ি থেকে পড়ে গেছো, যেটা অন্যদের কাছে খুব সহজ মনে হয়, তুমি পরীক্ষা হলে চাপের মধ্যে সেটার ভুল উত্তর করে দিয়ে এসছো, বা সেটা তোমার মনেই পড়েনি। কখন হয় যে আমরা জানি এটা খুব সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে আমার মনে পড়ছে না? তখন হয় যখন আমরা খুব বেশি টেনশন করে নিজের কনফিডেন্সটাকে লো লেভেলে নিয়ে যাই। এই কারণে কি প্রয়োজন? টেনশন হ্যান্ডেল করার জন্য কি প্রয়োজন? নেক্সট টুল হচ্ছে কনফিডেন্স। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস। তোমাদের আত্মবিশ্বাস লো হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম কারণ হলো তুমি ভাবো এবার যদি ফেল করি আমার বাবা মা কি বলবে, আমার সমাজ কি বলবে, যে এরা তো চাকরির পরীক্ষা পাশ করে গেল, তুই তো পাশ করতে পারলি না। এবং এইভাবেই তুমি হয়তো ভাবছো যে আমি দিতে যাবো কি জানি না, এখন যাবো কি যাবো না এটা এখন জানি না, কারণ আমি তো ম্যাথটা একটু কম পারি, আমি তো অ্যারিথমেটিকের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি, আমি তো জিকে সবকটা পড়িনি, আমি পরীক্ষা দিতে যাব না। এরকম কিছু ছেলেপুলেও থাকবে যারা এই টেনশনের জন্য পরীক্ষা দিতে যাবে না, লিটারেলি দেখবে। আমি আজকেই একটা স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, সে বলছিল স্যার আমি ভাবছি পরীক্ষা দিতে যাবো কি যাবো না, কারণ আমার তো বেশি দিন পড়া হয়নি, আপনার কাছে মাত্র 2-3 মাস হয়েছে, আমি কি কিছু করতে পারবো? আমি তখন তাকে একটাই কথা বললাম, অবশ্যই তুমি পরীক্ষা দিতে যাও। কেন? কেন পরীক্ষা দিতে তুমি যাবে? তার কারণ রিয়াল টপার হওয়ার পথে তুমি এক ধাপ এগোবে তাই। পরীক্ষা দিতে তুমি গেলে তুমি হয়তো 20 নাম্বারের মতো পড়াশোনা করেছো, জাস্ট 2 মাস আগে তুমি চাকরির পড়াশোনার ফিল্ডে এসছো, জাস্ট 20 নাম্বার পাওয়ার মতো পড়াশোনা করেছো। তুমি যেগুলো পড়েছো সেগুলো যেন কারেক্ট অ্যান্সার করে আসতে পারো, এটাই লক্ষ্য রাখবে। এবং সেটা যদি করে আসো তাহলে জানবে তুমি রিয়াল টপার হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছো, অনেক ধাপ এগিয়ে গেছো, এক ধাপ নয়। তুমি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা হলে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় যেটা কোচিং করে আমি তোমাকে যতই গাইড দিই না কেন সেটা তোমাকে বোঝানো সম্ভব না। সেই রিয়াল লাইফের রিয়াল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স নিতে গেলে সেই হলটায় আগে উপস্থিত হতে হবে, বিপদকে মোকাবিলা করতে হবে, তাহলেই বিপদ আর বিপদ থাকে না, সব সময় একটা ওয়ে আউট থাকে। কিন্তু তার জন্য তো আমাকে সেই জায়গাটায় গিয়ে উপস্থিত হতে হবে। কিন্তু তোমরা যদি এখনই এই পাশ করতে পারবো কি পারবো না এই ভয়ে ভোগো এবং পরীক্ষা দিতে না যাও, তাহলে তো তুমি জীবনের পরবর্তীকালে আরো অনেক প্রবলেম আসবে গো, সেগুলোর একটাও মেকআপ করতে পারবে না। তোমাদের জীবন এখনো শুরুই হয়নি। চাকরি পাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সংসার করবে, সন্তান সন্ততিকে তুমি মানুষ করবে, তখন তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারবে? তখন তুমি কিভাবে হ্যান্ডেল করবে? তুমি জানো রাস্তাঘাটে যেতে গেলে আজকাল প্রায়শই আমরা গালাগালি শুনতে পাই, তুমি তোমার সন্তান সন্ততিকে সেই রাস্তা দিয়ে হাঁটাবে না? অবশ্যই হাঁটাবে। তাদেরকে তুমি শিক্ষা দিতে পারবে যদি এখন পরীক্ষাতে যাও এটাই, যে রাস্তায় ওরকম অনেকে বলবে কিন্তু আমি সেটা নেব না। তোমাদের উপর অনেকের এক্সপেকটেশন রয়েছে, কিন্তু তুমি যে চাকরিটা পাবে সেটা সম্পূর্ণ কার মেহনতে তুমি চাকরি পাবে, কার পরিশ্রমে পাবে? তোমার পরিশ্রমে, তোমার অন্তরাত্মার পরিশ্রমে। তাহলে যখন তোমার পরিশ্রমে তুমি চাকরি পাবে, তুমি অন্যদের কথা কেন ভাবছো? অন্যরা কি তোমার রিয়াল টপারের যে ফিলিং সেটা বুঝবে? আমি আবারও বলছি, আমার কাছে সেই ছাত্রটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে ছাত্রটা 50 নাম্বার হয়তো পড়েছে এবং পরীক্ষা হলে গিয়ে সে যা পড়েছে তার থেকে যা প্রশ্ন এসছে সে সব পেরেছে, সেই ছাত্র আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে আরেক ধরনের ছাত্র খুব গুরুত্বপূর্ণ, যে ছাত্র পড়াশোনা করতে ভালো লাগে না কিন্তু সে তার জীবনকে বদলাতে পারে পড়াশোনা এটা জানে এবং সেই কারণে জোর করে পড়াশোনা করে যায়, পড়াশোনার মধ্যে লেগে থাকে। আমার কাছে সেই ছাত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ সেই ছাত্র পরবর্তী জীবনে অনেক কিছুর মোকাবিলা করতে পারবে। সব কাজ পৃথিবীতে ভালো লাগবে এর কোনো মানে নেই, কোনো কাজ ভালো নাই লাগতে পারে, কিন্তু তখন প্রয়োজন সেই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সেইটা সেই ছাত্রটা, সেই ছেলেটা বা মেয়েটা অনেক ভালো করে পারবে। যার পড়াশোনা করতে ভালো লাগে সে তো পড়াশোনা করে এমনিই নাম্বার পায়, তার কথা আমি বলি না, আমি তাকে পরিশ্রমী মনে করি না, কারণ সে হয়তো মেধার জন্য নাম্বার পায়, কিন্তু যে পরিশ্রম করে নাম্বার পায় সে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কারণ তোমার যে বাবা মা তোমাকে ফেইলিয়ার বলে কেন বলে জানো? কারণ তারা চায় তুমি যাতে পরিশ্রমী মানুষ হও। তারা ভাবে তুমি পরিশ্রম করছো না সেই কারণে। যদি তারা সত্যিই দেখে তুমি দিনে 8 ঘন্টা পড়াশোনা করছো, তুমি দিনে কোনো কাজ করছো, হয়তো তুমি কোথাও প্রাইভেট জব করো, কিন্তু এসে তার পুরো টাইমটা তুমি পড়াশোনায় দাও, আমি তোমাকে বলে রাখছি তোমার মা বাবা 1 মাস 2 মাস 3 মাস পর কখনো তোমাকে বলবে না যে তুমি ফেইলিওর। কারণ তারা চোখের সামনে দেখছে তুমি পরিশ্রম করছো, তারা চোখের সামনে তোমার পরিশ্রমটা বুঝতে পারে না তাই বলে, কিন্তু যখন বুঝতে পারবে তখন বলবে না। এবং তোমার জীবনটাকে তুমি গড়বে, তুমি, তোমার মা বাবা নয়, তোমার পরিবার পরিজন নয়, তোমার চারপাশে যারা থাকে তারা কেউ নয়। শুনে রাখো, সত্যি কথা এটাই, তোমার মা বাবা যা গড়ার তোমাকে গড়ে দিয়েছে অলরেডি, এবার তোমার উপর নির্ভর করছে। তা সেই কারণে যখন তোমার উপর নির্ভর করছে, সুতরাং তোমার কথাটাকেই তুমি প্রাধান্য দাও না। তুমি কেন সমাজের কথার দিকে কান দিচ্ছ? তুমি কেন সমাজ কি বলবে সেটা ভাবছো? সমাজ কি বলবে সেটা ভাবলে আজকে যারা গতানুগতিক নিয়মে না গিয়ে বিভিন্ন কাজ করেছে জনকল্যাণমূলক, তারা কেউ করতে পারতো না, কেউ করতে পারতো না। আজকে আইনস্টাইন হতে পারতো না সমাজের কথা ভাবলে, নিউটন হতে পারতো না সমাজের কথা ভাবলে, এলন মাস্ক হতে পারতো না সমাজের কথা ভাবলে, মাদার টেরেজা হতে পারতো না সমাজ কি বলবে সেটা ভাবলে, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতো না সমাজ কি বলবে সেটা ভাবলে। কারণ সমাজ বলতো জমিদারি সামলাও। সমাজ তাকে বলেনি 2 বিঘা জমির মতো করুণ আর্তনাদ নিয়ে কবিতা লিখতে, সেটা ছিল তার সমাজে প্রথা বিরোধী, কিন্তু সে সেটা করেছে। কারণ সমাজ সঙ্গে সঙ্গে কিছু বুঝতে পারে না। সমাজ একটা লাইনের মধ্যে চলে, একটা ভেড়ার পাল দেখে চলে, ভেড়াটা যেদিকে যায় সেই দিকেই সব ভেড়ার পাল যেতে থাকে। তোমাকে হতে হবে ওই ভেড়ার পালকে যে তাড়িয়ে নিয়ে যায় সেই মানুষটা। এবং সেই কারণে ভেড়ার পালকে চালনা করার জন্য প্রথমেই ওই ভেড়ার দল থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেটা কিভাবে বেরিয়ে আসবো? না, সমাজের কথায় কান দেব না। পরীক্ষা কি হলো কি হবে এই নিয়ে এই 2 দিন আমি কারুর সাথে আলোচনা করব না। তোমরা ভুল করো কি জানো? তোমরা পরীক্ষার আগের কয়েকদিন তোমরা সবার সাথে আলোচনা করো, যে টিচারের কাছে পড়ছো, স্যার টেনশন হচ্ছে, এই করব কি করব সেই করব, কত ভালো করে নতুন টপিক পড়বো, কিচ্ছু করবে না। পরীক্ষার আগে এবং পরে কারুর সাথে আলোচনা করবে না তোমার পরীক্ষা কি হলো বা কি হবে। তাহলেই দেখবে অর্ধেক টেনশন কমে যায়। ঝড়ের সময় চুপ থাকতে শেখো, অভিযোগ কম করতে শেখো, নিজের সমস্যা নিজে মেটানোর চেষ্টা করো, অন্যের কাছ থেকে সাজেশন নিয়ে মেটানোর চেষ্টা করো না। পরীক্ষা হলে কিছু নিয়ম আছে, সেইগুলো অবশ্যই পালন করবে। এই জিনিসগুলো খেয়াল করো যে কোন কোন নিয়ম পালন করতে হবে। আমি অনেককে দেখেছি প্রচুর ভালো পড়াশোনায়, পরীক্ষা হলে গিয়ে ওএমআর সিটে নিজের নামটা ভুল ফিল আপ করে আসলো। কতজনের হয় তোমাদের মধ্যে 70% এরকম হয় যে দেখবে এ অ্যান্সার হবে, তুমি বিতে ফিল আপ করে দিয়ে চলে এসছো। এই জিনিসগুলো যেন না হয়। পরীক্ষা হলে আমি যতটা পারবো ততটা বেস্ট দিয়ে আসবো, এইটা যেন লক্ষ্য থাকে। এবং পরীক্ষা হলে কোনো কঠিন প্রশ্ন আমাকে ডাইভার্ট করতে পারবে না, এটা প্রতিজ্ঞা করো। যদি ফুড এসাইও আনকমন হয় তাহলে আনকমন প্রশ্ন তোমাকে ডাইভার্ট করতে পারবে না। এই প্রতিজ্ঞাটা করে পরীক্ষা দিতে যাও, এই প্রতিজ্ঞাটাই তোমাকে বাঁচাবে। এই শুধু ফুড এসাই পরীক্ষা বলে না, যা যা পরীক্ষা হবে পৃথিবীতে কম্পিটিটিভ এক্সাম, সেখানে একটা প্রতিজ্ঞা করো যে কোনো কঠিন প্রশ্ন আমাকে ডাইভার্ট করতে পারবে না। ওগুলো দেওয়া হয় আমাকে ডাইভার্ট করার জন্য, কিন্তু না, আমার মন অত নরম নয়, অত কোমল নয় যে আমাকে ওই প্রশ্ন দিয়ে তুমি ডাইভার্ট করতে পারবে। তুমি ওর মাঝে যে সহজ প্রশ্নগুলো রাখবে, যে কমন প্রশ্নগুলো রাখবে, যেগুলো আমি পড়ে এসেছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি ওই প্রত্যেকটা প্রশ্ন সঠিক করে আসব। আমি কম মার্কস পাই, আমি তাতে 50টা করলাম, কম মার্কস পাই, আমি হয়তো ফেল করলাম, কিন্তু আমি নিজে জানবো আমি রিয়াল টপার। আমার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আমি জানবো আমি আমার পরিশ্রমের ফল পাচ্ছি। আমি 2023-এর প্রিলিতে যে ভুল করেছিলাম বা এর আগের পরীক্ষাগুলো যে ভুল করেছি, সেই ভুল এখন আর করব না। এটাকেই বলে বুলেট প্রুফ মেন্টালিটি।
পৃথিবীর বেশিরভাগ সাকসেসফুল মানুষেরই দেখবে মেন্টালিটি ছিল বুলেট প্রুফ বা আছেও বুলেট প্রুফ, সেই কারণেই তারা সাকসেসফুল, কারণ তারা কোনোদিন পোস্টমর্টেম করে না তাদের জীবনের ঘটনার। নাম্বার 2, কি করে আসছো সেটার পোস্টমর্টেম করো না। কতটা কি পড়েছো, কি পড়ে, কটা ম্যাথ প্র্যাকটিস করেছো, কটা ইংলিশ প্র্যাকটিস করেছো, এখন কিচ্ছু ভেবো না, তার পোস্টমর্টেম করতে যেও না। সিম্পলি যে একটা দিন বা দুটো দিন হাতে আছে, এই দুটো দিন যা পড়েছো সেগুলোকে মনে মনে রিকল করার চেষ্টা করো। স্ট্যাটিক জিকে পার্ট তোমার যদি যেগুলো পড়েছো সেগুলো আরেকবার দেখতে হয় দেখে নাও। ম্যাথামেটিক্সের রুলগুলো যদি আরেকবার দেখতে হয় জাস্ট চোখ বুলিয়ে দেখে নাও। একটা অঙ্ক করতে যেও না, একটা মক টেস্ট পেপার দিতে যেও না। এটাও অনেকে ভুল করে পরীক্ষার একদিন আগে একটা মক টেস্ট পেপার দিয়ে পরীক্ষা দিতে যায় না। ধরে নাও ওই মক টেস্ট পেপারটা খুব কঠিন করে বানানো, তাহলে কি হবে পরীক্ষার আগের দিন? তোমার কনফিডেন্স লো লেভেলে চলে যাবে। পরীক্ষা হলে গিয়ে দেখলে না ভাই সহজ প্রশ্ন আসলো, যেরকম ফুটে সেই প্রশ্ন আসছে সেরকমই এসছে। কিন্তু তাহলে আগের দিন রাতে যে তুমি লো লেভেলে তোমার কনফিডেন্সটাকে নিয়ে গেলে তার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। সে কারণে এখন আর কোনো মক টেস্ট পেপার, কোনো স্যাম্পল পেপার কিচ্ছু সলভ করতে যেও না। কারোর সাথে ফোনে কথা বলো না তোমার পরীক্ষা কি হবে। পরীক্ষা দিয়ে এসেও কারোর সাথে ফোন করো না তোর পরীক্ষা কেমন হয়েছে, কারণ এগুলো কিছু ম্যাটারই করে না। তোমার কি এরকম ব্যাপার যে তোমার এই পরীক্ষাটাই জীবনের শেষ পরীক্ষা? যদি হয় তাহলে করতে পারো, আর যদি মনে হয় না এই পরীক্ষার পর আরও পরীক্ষা আছে সেগুলোর জন্য আমি যেরকম পারফরমেন্স মেনটেন করছি তার থেকে আরও ভালো পারফরমেন্স করতে হবে, তাহলে এই মাঝখানে তুমি ডাইভার্ট হওয়ার যে জিনিস আছে, তোর পরীক্ষা কেমন হবে রে, তোর পরীক্ষা কেমন হয়েছে রে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসো সবার আগে। তুমি লক্ষ্য রাখো আমার পরীক্ষা আমি দেব, আমার রেজাল্ট আমি করব, আমি যদি ফেল করি সেটা আমার সমস্যা, সমাধান কে করব? আমি করব। এই আমিটাকে চিনতে শেখো। অনেকে বলে আমিকে চেনা খারাপ, আমি বলি না, আমিকে চেনাই দরকার। আমি তো এতদিন আমিকে চিনেছি বলেই আজকে 6 বছর ধরে তোমরা দেখছো কনসিস্টেন্সি আমার কতটা। আমি ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কোনো দিন কিছু পড়িয়েছি? পড়াইনি। এখনো পড়ানোর কথা ভাবি? পড়াই না। তবু কি করে সমস্ত কিছু মেনটেন করছি? তার কারণ আমি জানি যা করব আমারই করতে হবে। ঠিক সেই কারণেই তোমাদেরও বলছি যে পরীক্ষায় তুমি 50টা করলে না 80টা করলেই ভাবনা ছেড়ে দাও। পরীক্ষায় একটা জিনিসই মাথায় রাখো, কঠিন প্রশ্ন আমাকে ডাইভার্ট করতে পারবে না, আমি পোস্টমর্টেম করব না। দ্বিতীয় কথা, আমার কনফিডেন্স কেউ চাইলেও লো করতে পারবে না, কারণ আমি জানি আমি যদি কনফিডেন্সটা ধরে রাখি পরীক্ষা হলে তাহলে টেনশনটা হ্যান্ডেল করতে পারবো। আর টেনশন যদি না হয় তাহলে অনেক প্রশ্ন এমন থাকে যেটা হয়তো আমি 6 মাস আগে কোথাও এক জায়গায় পড়েছিলাম কিন্তু সেটা আমার মনে পড়ে। আর টেনশন যদি হয় তাহলে আমার জানা প্রশ্ন মনে পড়বে না। তোমাকে সবসময় দেখতে হবে তুমি আগের পরীক্ষায় যে ভুল করেছো কিনা, এই আগের পরীক্ষায় যে ভুল করেছো এই পরীক্ষায় সেই ভুল করছো কিনা, এইটা যদি দেখো তাহলেই তুমি অনেক উন্নত হতে পারবে। কারণ এটা তোমার পরবর্তীকালে জীবনে অনেক সমস্যাকেও সমাধান করতে শেখাবে। তোমরা আজকে অনেকে যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট ফুড এসআই দিতে যাচ্ছ তাদের প্রাইমারি টার্গেট ডাব্লিউবিসিএস, তারা আমলা হতে চাও। তুমি একটা ব্লকের 1.5 লাখ 2 লাখ মানুষকে সামলাবে কি করে যদি এই জিনিসগুলো জীবনে সামলাতে না পারো? যদি পরীক্ষার আগের দিন রাত্রে ভাবো পরীক্ষা হয়তো আমার খারাপ হবে তাই পরীক্ষা দিতে যাবো না, এরকম নিচু পার্সোনালিটি নিয়ে, এরকম নিচু মানসিকতা নিয়ে তুমি একটা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করবে কি করে? তোমরা যদি যে কোনো চাকরি করো না কেন আলটিমেটলি তুমি তো গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছো, তাহলে তুমি রিপ্রেজেন্ট করবে কি করে এই মানসিকতা নিয়ে? সাময়িকভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, তোমার জীবনে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কোনো কিছুকে তুমি এক জায়গায় আনতে পারবে না, কারণ তোমার মেন্টালিটি তো প্রথম থেকেই নিচু মানসিকতার। এই কারণে তোমার মেন্টালিটি পরিবর্তন করার চেষ্টা করো। সবসময় এই লক্ষ্য রাখো যে আমি যেটা পড়িনি সেটা পরীক্ষায় এসছে, নো প্রবলেম, আমি সেটা নিয়ে একটা দিন ভাববো না, একটা দিন ভাববো না পরীক্ষা দিয়ে এসে। কিন্তু আমি পড়েছি, পরীক্ষায় এসছে খুব সহজ প্রশ্ন আমি পারিনি কেন? কারণ কঠিন প্রশ্নের চাপে। তাহলে সত্যি সেটা আমার দোষ, আমি তাহলে সত্যি ফেইলিওর। আমার তো এটা পড়া হয়নি, আমার তো ওটা পড়া হয়নি, আমার তো সেটা পড়া হয়নি। কত স্টুডেন্টকে আমি দেখেছি কম পড়ে বেশি মার্কস পেতে, কেন? কারণ তাদের টেন্ডেন্সিটা
সবসময় উন্নত, মানে টেন্ডেন্সি কিসের টেন্ডেন্সি? তাদের টেনশন হ্যান্ডেল করার যে টেন্ডেন্সি সেটা তোমাদের থেকে অনেক উন্নত। তারা টেনশন হ্যান্ডেল অনেক ভালোভাবে করতে পারে, তাদের মাইন্ডসেটটা অনেক তুখোড়। আমি যখন কোচিং শুরু করেছিলাম আমাকে কতজন বলেছিল তোর কাছ থেকে কেউ চাকরি পাবে না, বেকার কেন করছো, পশ্চিমবঙ্গের এই অবস্থা। এই তো 3 বছরে 100 জনের উপরে আমার কাছ থেকে চাকরি পেয়ে গেছে। তাহলে আমি যদি তাদের কথা শুনতাম সমাজের, আমি আজকে তোমাদের বলতে পারতাম এইসব কথা? একদমই পারতাম না। আমি কি করেছি? আমি জানি যে আমি যেটা করছি সেটা একদিনে হবে না, একদিন হবে, ধীরে 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 উন্নত হবে। একইভাবে তোমাদের ক্ষেত্রেও তাই। আমাদের টিচারের কাজ যা তোমাদেরও কাজও তাই। আমরা যেরকম ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাই না, কোনো কিছু ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাওয়াই না। একটা স্টুডেন্ট পড়ে আমাদের কাছে 1 বছর, তার হয়তো আরও 1 বছর পর সে চাকরি পেল, এরকম হয়। ঠিক তোমাদের ক্ষেত্রেও তাই, এটা জানতে হবে যে এটা তো আমার শেষ পরীক্ষা নয়, আমার সামনের পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, আবার WBCS আছে, তারপর আরও পরীক্ষার ফর্ম বেরোচ্ছে, সেগুলো আমি দিতে যাব। তাহলে সেগুলো এখন যদি আমি ভেঙে পড়ি, এখন যদি আমি এই ভাবি, তাহলে অন্য বড় পরীক্ষা আমি বসবো কি করে? WBCS মেন্স তোমরা দেবে কি করে প্রিলি পাস করলেও, যখন পরপর পরীক্ষা হয়? সুতরাং পরীক্ষা হলে অবশ্যই যাবে। কেন? পরীক্ষা হলের অ্যাটমসফিয়ার বুঝতে। দেখবে পরীক্ষা হলের অ্যাটমসফিয়ার, আবারও বলছি, ডায়লগ দিয়ে বোঝানো যায় না। আমি তোমাকে যতই বলি না কেন, বোঝানো যায় না। পরীক্ষা হলের অ্যাটমসফিয়ার এমন একটা জিনিস যেটা পুরো নিজের উপলব্ধি করতে হয়। কারণ সেটা না ক্ষেত্র বিশেষ ভিন্ন ভিন্ন হয়। হয়তো একটা পরীক্ষা হলে গার্ড খুব ভালো, সেখানে এক ধরনের অ্যাটমসফিয়ার। একটা পরীক্ষা হলের গার্ড খুব টেঁড়া, সেখানে আরেক ধরনের অ্যাটমসফিয়ার। একটা পরীক্ষার নিয়ম খুব শিথিল, সেখানে এক ধরনের অ্যাটমসফিয়ার। একটা পরীক্ষার নিয়ম খুব কড়া, সেখানে আরেক ধরনের অ্যাটমসফিয়ার। তো সেই কারণে আবারও বলছি, যতটা পড়েছো তার মধ্যে পারফেক্ট করে আসতে পারলে কিনা এটাই সবসময় নজর রেখো। যেটা পড়োনি সেটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে এবং তুমি যদি ফেইলিয়ারও হও আপাত দৃষ্টিতে, তাহলে নিজেকে দোষ দিও না, কারণ তুমি রিয়াল টপার। যেটা তোমার পড়েছো সেটা তুমি পুরোটা করে এসছো। আর ফোন করবে না, কারোর সাথে আলোচনা করবে না তোর কি পরীক্ষা হবে, তোর কি পরীক্ষা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই নিয়মটা, খুব গুরুত্বপূর্ণ। আমি যদি এখন কারোর সাথে আলোচনা করি আমার কি WBCS শুধু পড়ানো ঠিক হবে, সবাই বলবে না, সামনে এতগুলো পরীক্ষা হচ্ছে, এদের জন্য কোর্স শুরু করো, স্টুডেন্ট ভর্তি হবে, প্রফিট অনেক বেশি, ঝামেলা অনেক কম। কিন্তু আমি কি করব? না। তাহলে আমি যদি তাদের কথা বেশি শুনি, আমি হয়তো এখন বলছি না, হয়তো কোনোদিন শুরু করে দেবো। কেন? কারণ তারা আমার মাথাটা খাচ্ছে তাই। ঠিক সেরকমভাবে তোমারও, ঠিক সেরকমভাবে তোমারও, তোর কি পরীক্ষা হবে, তোর কি হয়েছে, এর কোনো আলোচনা করার দরকার নেই। এটা বাচ্চারা করে, বাচ্চারা যাদের 18 বছর বয়স হয়নি, যাদের ভোটার কার্ড নেই, তারা করে পরীক্ষা দিয়েছে স্কুল লাইফে। তুমি করবে না, কারণ তুমি বাচ্চা নয়, তুমি একজন ধেড়ে খোকা বা খুকি, যথেষ্ট প্রাপ্তবয়স্ক একজন মানুষ। তো প্রাপ্তবয়স্কের মতো আচরণ করার চেষ্টা করো। প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে হয়? বয়স হলেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় না, মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হওয়া প্রয়োজন। সেটা হয় কি করে? না, কেউ যদি তার নিজের সমস্যা নিজে সমাধান করতে পারে, তা সেই জীবনে হয় মানসিকভাবে প্রাপ্তবয়স্ক। আর চারপাশে যে সাহায্য চেয়ে যায় সে কখনোই মানসিকভাবে পরিণত বা প্রাপ্তবয়স্ক হতে পারে না। কি কি জিনিস নিয়ে যাবে এখানে লেখাই আছে, স্পষ্ট করে পড়বে এবং এগুলো নিয়ে যাবে। এবং পরীক্ষা হলে আবারও বলছি, MCQ ফিল আপ করতে ভুল করবে না, করবে না, করবে না। ওই ভুলটা সব থেকে বেশি হয়, করবে না। বলেই দিয়েছে, দেখো তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, একই ধরনের স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। একই মুখের ছবি আছে, বিভিন্ন ধরনের মুখের ছবি নেই। তার সাথে এর মধ্যে বলা যে কোনো একটা তোমার আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, যেমন ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড বা ইত্যাদি প্রভৃতি, ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো যদি তোমার আইডি কার্ড থাকে সেই ধরনের। নেক্সট হচ্ছে যে পেন নিয়ে যাবে, এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা যেন কালো বল পয়েন্ট পেন হয়, কালো কালির বল পয়েন্ট পেন। জেল পেন হলে হবে না, নীল কালি হলে হবে না, লাল কালি হলে হবে না, কালো কালি যেন হয়। এবং আরেকটা জিনিস লেখা আছে, বোর্ড নিয়ে যাবে না। অনেকে করে কি, আমি দেখি পরীক্ষা হলে ক্লিপ বোর্ড নিয়ে যায়। ক্লিপ বোর্ড নিয়ে যাবে না, তোমাকে ঢুকতে দেবে না, স্পষ্ট বলাই আছে। শুধু কালো কালির বল পয়েন্ট পেন নিয়ে যাবে। আর কি নিয়ে যাবে?
এটা অনেকে খেয়াল করেনি, কিন্তু এখানে বলা আছে ওয়ারিং অফ মাস্ক কিংবা ফেস কভার অ্যান্ড ইউজিং স্যানিটাইজার আর অ্যাডভাইসড ফর অল ক্যান্ডিডেটস। দয়া করে মাস্ক নিয়ে যেও। যদি ওরা বলে পড়তে তখনই পড়বে, আর যদি বলে পড়তে হবে না তাহলে তো তোমার খুব মজা, তুমি ব্যাগের মধ্যে রেখে মাস্কটা রেখে পরীক্ষা দিতে যেও। কিন্তু মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার একটা ছোট বোতল অবশ্যই নিয়ে যেও। যদি বলে তখনই ওগুলো ব্যবহার করবে, যদি না বলে ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই নিয়ে যেও সাথে করে। কারণ বলা যায় না, পরীক্ষা হলে গেলে তখন দেখলে বলছে মাস্ক ছাড়া ঢুকতে দেবো না। হতেই পারে, কথার কথা বলছি, হতেই পারে, কারণ লেখা আছে তাই, যেহেতু বলে দিয়েছে অ্যাডভাইস ফর অল ক্যান্ডিডেটস, সেই কারণে তখন তুমি মাস্ক কিনতে নাই পারো পরীক্ষার সেন্টারের পাশে। তো এই কারণে মাস্ক আর ছোট একটা হ্যান্ড স্যানিটাইজারের বোতল অবশ্যই নিয়ে যেও, কারণ তোমার ওটা এমনিও কাজে লাগবে, এমনিও তোমার জীবনে ওটা কাজে লেগে যাবে। সুতরাং অসুবিধা কিছু নেই ওইটা নিয়ে যাওয়ার। তাহলে কোনো বোর্ড নিয়ে যাবে না, ক্লিপ বোর্ড নিয়ে যাবেন। এখানে দেখো লেখাই আছে যে ক্লিপবোর্ড আর কমপ্লিটলি ব্যান্ড ইনসাইড দ্য প্রিমাইসেস হোয়ার দ্য এক্সামিনেশন ইজ বিং কন্ডাক্টেড। কোনো ক্লিপবোর্ড নিয়ে যাওয়ার দরকার নেই, শুধু ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে, মাস্ক নিয়ে যাবে, হ্যান্ড স্যানিটাইজারের একটা ছোট্ট বোতল নিয়ে যাবে যদি নিয়ে যেতে চাও, জল যদি নিয়ে যাও, পরীক্ষা হলে খাবার জল যদি নিয়ে যাও ট্রান্সপারেন্ট বোতলে নিয়ে যাবে, প্লাস্টিকের ট্রান্সপারেন্ট বোতলে, আবারও বলছি স্বচ্ছ বোতলে নিয়ে যাবে যার এপাশ থেকে ওপাশ দেখা যায়। বোতলের গায়ে যদি লেবেল থাকে সেই লেবেল সব ছিঁড়ে দেবে, ছিঁড়ে দিয়ে নিয়ে যাবে। এবং পরীক্ষা হলে উপস্থিত হবে 1 ঘন্টা আগে। পরীক্ষা হলে যে ভেন্যু অফ এক্সামিনেশন সেখানে উপস্থিত হবে 1 ঘন্টা আগে। 30 মিনিট থেকে বোধহয় ঢুকতে দেবে, 30 মিনিট আগে থেকে ঢুকতে দেবে এরকম বলেছে। 1 hour বিফোর অ্যান্ড এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। আর পরীক্ষা যখন শুরু হবে তখন বলে দিয়েছে তার 10 মিনিট আগে আর ঢুকতে দেবে না। তো সেই কারণে যদি এরম করো না, পরীক্ষা শুরু হবে 2টো থেকে, কথার কথা বলছি, তুমি 1:55 গিয়ে নাটক করবে যে আমাকে ঢুকতে দিন, তোমায় কিন্তু ঢুকতে দেবে না। ওই নাটক করলে তোমার হবে না। তাহলে সব থেকে ভালো কি হয়, 2টোর সময় পরীক্ষা, 1টার সময় যেন উপস্থিত হয়ে যাও তোমার পরীক্ষা যেখানে হবে সেখানে। তারপর ওরা যখন ঢুকাচ্ছে তো ঢুকাক, তুমি ঢোকো। তো এই কটা জিনিস মনে রাখবে। এবং গুরুত্বপূর্ণ কি, মাইন্ডসেট। আমি তোমাকে বলে রাখছি, শোনো, তুমি যদি তোমার এই যে মাইন্ডসেটটার কথা বললাম না, এইটা যদি পরীক্ষা হলে মেনটেন করো, যে কোনো আনকমন প্রশ্ন আমাকে ডাইভার্ট করতে পারবে না, আমাকে বিভ্রান্ত করতে পারবে না, আমি তোমাকে বলে রাখছি, তুমি যা ভাবছো এখন, তোমার এখন যা পারফরমেন্স, তার থেকে মিনিমাম 10% পারফরমেন্স বেশি দিয়ে আসবে, মিনিমাম 10% পারফরমেন্স বেশি দিয়ে আসবে। সমাজের কথা না শোনার যে কি সুফল আছে, এটা আমি তোমাকে কি বলে বোঝাবো, এটা তো আমি নিজে বুঝেছি। সেই কারণে এটা বললে হয়তো তোমাদের কাছে মনে হবে স্যার এটা ভুল বলছে, কিন্তু এটা খুব সত্যি কথা। তুমি যদি সমাজের কথায় কম পাত্তা দাও, সমাজ কি বলবে আমার ফেইলিয়ার দেখে, এটাতে যদি কম পাত্তা দাও, তাহলে আমি তোমাকে বলছি তোমার সাকসেস অনেক আগে আসবে, যখন আসার তার অনেক আগে আসবে। এইটুকুনি কথা তোমাদের বলার ছিল লাস্ট। কারণ আমার মনে হয় এই কথাগুলো বলা খুব জরুরি, শুধু ফুড এসআই পরীক্ষার জন্য না, যে কোনো পরীক্ষার জন্য। যদি শোনো তাহলে তোমরা উপকার পাবে। আর যদি মনে হয় স্যার ভুলভাল কথা বললো, ফালতু কথা বললো, ফালতু ডায়লগ দিল, শুনবে না, কোনো অসুবিধা নেই। সবাই খুব ভালো থেকো, সবার ভালো কামনা করি, সবার মঙ্গল কামনা করি। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।